গর্বের মাস ডিসেম্বর, মুক্তিযুদ্ধের মাস ডিসেম্বর মাসব্যাপী কক্সবাজারের মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারকমূলক অনুষ্ঠান ভয়েস মেরিনার প্রতিদিনের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই আজকের আয়োজন ৭১-এর স্মৃতি অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কক্সবাজারের মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রত্যক্ষে পরোক্ষে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়েছিলেন, অংশগ্রহণ করেছেন জনাব আইয়ুব বাঙালি। জনাব আইয়ুব বাঙালি, আপনাকে স্বাগত জানাই ভয়েস মেরিনার প্রতিদিনের আয়োজন ৭১-এর স্মৃতি অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আজ আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগছে। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা কিছুটা সময় কাটাবো এবং আপনার কাছ থেকে ৭১-এর স্মৃতি আমরা জানবো। বিশেষ করে আপনি ২৬শে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৭১ সালে কোন জায়গায় মুক্তিযুদ্ধের কোন স্থানে অবস্থান করেছেন এবং কি কর্মকাণ্ড আপনি করেছেন সেখানে আমি জানতে চাই আপনার কাছে। আপনি যদি একটু স্মৃতিচারণমূলক বর্ণনায় আমাদের বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আইয়ুব। যুদ্ধকালীন আমি বাঙালি টাইটেল পেয়েছিলাম। আমাকে এখন আইয়ুব বাঙালি হিসাবে ছিল। মূলত আমি একজন তৎকালীন সরকারি চাকরিজীবী ছিলাম। সড়কের জনপথে আমি চাকরি করতাম। ২৬শে মার্চ আমার বাড়ি টেকনাফ থানা নীলা গ্রামে। হাই স্কুলের একটা অনুষ্ঠানে আমরা স্বেচ্ছাসেবক হিসাবে ২৫শে মার্চ রাত্রি সারারাত ওই অনুষ্ঠানে স্কুলে কাজ করেছি। সকালে উঠে শুনি যুদ্ধ লাগছে। তখন কোন দিকে যাব, কিভাবে যাব, কোনো আজ করতে পারতেছি না। এভাবে ২-৪ দিন চলে গেল। হঠাৎ খবর আসলো পাকিস্তানি প্লেয়ার যেগুলি আছে সবাইকে এস করার জন্য, নন বেঙ্গলি যারা আছে তাদেরকে। আমি আমার এলাকার তৎকালীন আওয়ামী লীগের লিডার জনাব মনুদ্দিন সাহেব, মোহাম্মদ শিকদার, শামসুদ্দিন সাহেব তাদেরকে নিয়ে হোয়াইকং বিপি ইপিআর, নীলার বিপি ইপিআর, টেকনাফর বিপিআর সমস্ত তার সাথে আমি যোগাযোগ করি। তাদের সাথে মিলে সবাইকে অ্যারেস্ট করে আমরা কক্সবাজার জেলখানা পাঠিয়েছিলাম। কোন তারিখ আপনার মনে পড়ছে কি? কোন সময় সেটা? ৭১-এ কোন মাসে, কোন সময়টা? এটা মার্চে মানে যুদ্ধের পরে আর কি। যুদ্ধ আরম্ভ পরে ২৭-২৮ তারিখ সম্ভবত। আচ্ছা, বলুন। তারপর এরপর হঠাৎ মার্চ চলে গেল। এপ্রিলের প্রথম দিকে হালঘাট থেকে কিছু বেঙ্গল রেজিমেন্ট এক ট্রাক অস্ত্র নিয়ে নীলা চলে আসলো। আসি আওয়ামী লীগের লিডারদের খুঁজতেছে। তখন মনুদ্দিন সাহেব আমরা সবাই গেলাম। তখন আমাদের কিছু আর্মস দিল। আর্মস দেওয়ার তারা আবার বেক করে চলে আসলো। ওই আর্মস নিয়ে আমরা নীলাতে ছিলাম। কয়েকদিন মিটিং করলাম। মিটিং করার পর আমাদের সবাইকে একটা অস্ত্র দিল। আমার বাকি একটা রাইফেল পড়ছিল। আমি রাইফেলটা নিয়ে আমি আমার বাড়িতে গেলাম। ৭-৮ দিন পর শুনলাম পাঞ্জাবিরা কক্সবাজার থেকে মার্চ করছে, কক্সবাজার থেকে টেকনাফ থেকে আসতেছে। কোনো কুল কিনার না পেয়ে আমি একটি মগ, আমাদের এলাকায় এক মগের ইয়ে আছে, তার নৌকা নিয়ে আমি বার্মায় চলে গেলাম। বার্মা জায়গা কয়েকদিন বার্মা আমি কাজ করলাম। বেশ কয়েকদিন মানে ওই কাদের সঙ্গে কাজ করেছেন আপনি ওখানে? কাজ করছি ওখানে, আমি কুলির কাজ করছি আর কি। আচ্ছা, কাজ করি কয়েক বেলা ওয়াশ ছিলাম ওখানে। আপনি বার্মা চলে গেলেন কেন? বার্মা চলে গেল, পাঞ্জাবিরা আসতেছে। আচ্ছা, এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই বর্মায় আশ্রয় নিলাম আর কি। বর্মার ৪-৫ দিন যাওয়ার পর ওখানে তৎকালীন ক্যাপ্টেন হারুন সাহেব একটা চিঠি দিল আজকের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সুবানের কাছে। সুবান আমাদেরকে বর্মা ক্লোজ করলো, আমাদেরকে এবং আমার সাথে আরো একজন ছিল ছাত্র, কিছু প্লেয়ার ছিল আর কিছু বেঙ্গল রেজিমেন্ট ছিল। আমরা সবাই ১৮ জন কি ১৯ জন পর্যন্ত হবো। আমরা সবাই ডে এসে
ডেইবানের থেকে রাতের অন্ধকারে আমরা চলে আসলাম রামতে। আমার যে রাইফেলটা ছিল সেই রাইফেলটাও আমি আনতে পারিনি। বর্মাতে আইসা 4 দিন পর আমরা আলিমিয়া চৌধুরী আমাদের খবর দিল ওনার কাছে কিছু আর্মস আছে। আমরা বার্মার থেকে আবার হোয়াইটন গিয়ে ওই আর্মস গুলি রিসিভ করলাম। রিসিভ করার পর বর্মার থেকে মোট রাইফেল ছিল আমাদের কাছে 6টা, একটা সিভিল গান ছিল কাটিস। এই রাইফেল গুলি নিয়ে আমরা রামুক থেকে চলে আসলাম। আসার পর জোয়ারি নালা একটা ওই কি বলেন ইউনিয়ন কাউন্সিল অফিস আছে, ওখানে আমরা অ্যাটাক করলাম। ওখানে কিছু রাজাকার পেলাম, সেখানে 2টা অস্ত্র পেলাম। রাজাকারই শুধু পেয়েছেন নাকি সেখানে পাকিস্তানি? না, ওখানে শুধু রাজাকারে পেয়েছে। ওখানে যাওয়ার পর ঈদগাহ বরাবর যখন কিছু ঈদগাহ ব্রিজ আমরা তখন আমাদের সাথে মুখোমুখি অপারেশন করলো রাজাকাররা। ওখানে অনেকগুলোতে একটা রাজাকার ওখানে গুলি খেয়েছে। তারপর আমরা ওই ঈদগাহ থেকে সোজা পূবে চলে গেলাম। যাওয়ার পর তখন আমরা একটা প্র্যাকটিস করলাম, আমরা সবাই রাজাকারের ড্রেস পরলাম। এখানে পরে আমরা রাজাকারের ওই সময় একটা ড্রেস ছিল, হ্যাঁ একটা বেস ছিল, তাদের ড্রেস না বেস ছিল, তাদের বেস ছিল। আমরা বললাম কি এখানে আমাদের কিছু চিহ্ন করার দরকার, আমরা পাকিস্তান জিন্দাবাদ বললাম, কিছু লোক কৌশল অবলম্বন করলাম। তখন ওখানকার চেয়ারম্যান আসলো, সে বলতো আমি তো ভাই পাকিস্তানের একমাত্র এখানকার লোক, আমি সাপোর্টার। তখন আমাদের কিছুক্ষণ পর আমরা ওখানে আমরা ওখানে অবস্থান করলাম। অবস্থান করে তারপর দিন পায়ে হাইটা আমরা চলে গেলাম নতুন গরমপাড়া। কোন জায়গাটা? এটা হিলটেক্টের ভিতরে। আপনি কোন রাস্তা দিয়ে গেলেন? আমরা ঈদগাহ থেকে সোজা ফুকে চলে গেছি। ওখান থেকে হাইটে চলে গেছে গরমপাড়াতে। মোড়কপাড়া যাইয়া মোড়কপাড়াতে তখন আমরা আরো প্রায় তখন রামুর কিছু আমাদের তখন আমাদের সাথে একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পর আমরা রামুর থেকে প্রায় তখন আমরা 30-40 জন পর্যন্ত হয়েছি। আমরা ওখান থেকে হাঁটে চলে গেলাম আলীকদমে। আলীকদম থেকে আমরা পায়ে যেতে হাঁটে যেতে পারি না, কতগুলো নৌকা আছে, নৌকা করে গিয়া ঠিক শুভেচ্ছা দেখে আমরা আলীকদম থানায় অ্যাটাক করলাম। আলীকদম থানায় অ্যাটাক করলেন কেন? আলীকদম থানায় অ্যাটাক আমাদের কাছে ইনফরমেশন, আলীকদম থানাতে পাঞ্জাবিরা আছে, ওখানে রাজাকাররা আছে। পাঞ্জাবিতে পাকিস্তানি আর্মিরা ছিল ওখানে? জি জি। তখন আমাদের কাছে সম্ভব ছিল শুধু 5টা রাইফেল, একটা কাটিস। কতজন লোক ছিলেন মনে আছে? আমরা প্রায় 40 জন পর্যন্ত ছিলাম। কিন্তু অস্ত্র ছিল 5-6টা। কিন্তু ওই প্রত্যেকটা গাড়ি শুধু রাইফেল 3 গুলি ছিল, শুধু একটা 4টা গুলির গুলি ছিল। তো সীমাবদ্ধ একটা সাহস নিয়ে গেছে। হ্যাঁ ঠিক। ফজর আজানের আগে আমাদেরকে বললো কি আমরা সবাই বসে চলে গেলাম। যাওয়ার পর আমাদের ক্যাপ্টেন সাহেব বললো কি আমি যখন ঔষধ দেবো একসাথে আপনারা একটা ফায়ার করবেন, আর কোনো ফায়ার করবেন না। উনি যখন ঔষধ দিল আমরা একসাথে ফায়ার করলাম। মানে 6টা গান থেকে একসাথে ফায়ার করতে পেরেছি। মানে তখন তারা একটা কিসের পায়, কি রাইফেলের পায় না এলএনজির পায় না কিছু বুঝতে পারে না। তখন আমার কাছে একটা ওই টিনের একটা ইয়ে ছিল, কি বলেন ছোঁয়া, মাইকের মতো। তখন মাইক না টিনের ছোঁয়া। তখন আমাদেরকে ওই যিনি আমাদের আবিদার সাহেব ক্যাপ্টেন সুভাষ সাহেব বলল আপনারা সারেন্ডার করুন, না হলে আপনাদেরকে আমরা তুষমোটো মারে আপনাদের থানা উড়াই দেবো। এটুকু তুষমোটো কিন্তু আমাদের কাছে কিছু ছিল না। ভয় দেখিয়েছে। কিছুক্ষণ পর দেখলাম যে সেখান থেকে তারা সবাই সারেন্ডার হলো। সারেন্ডার হয়ে আমরা রাজাকার পাইলাম 13 জন, পাঞ্জাবি 42 ছেলে পেলাম 6 জন। এদেরকে কি অবস্থায় পেলেন? তারা হ্যান্ডসাপ করে আমাদেরকে সারেন্ডার করেছে। হ্যাঁ অবস্থা ওখানে গিয়ে আমরা রাইফেল পেলাম 46টা, এলএনসি পেলাম 2টা, 3 গুলি পেলাম প্রায় 2 বাল্টি পর্যন্ত। তখন আমরা সম্পূর্ণ হইলাম। ওখান থেকে আমরা ওই লোকগুলিকে নিয়ে আমরা সবাই আবার হিলটেকের দিকে মার্চ করলাম। আচ্ছা আইয়ুব ভাই, ওই অবস্থায় কোন রাজাকার ছিল ওখানে? ওই আর্মিতে পাকিস্তান? হ্যাঁ ছিল, রাজাকার ছিল। আপনারা ইয়ে করলেন, অ্যারেস্ট করলেন। ওখানে গিয়ে তখন আমরা চলে গেলাম ওই মুরুমপাড়াতে। আবার মুরুমপাড়াতে আমরা গাড়ি করলাম। তখন আমাদের বিভিন্ন রাজ্যে যোগাযোগ করলেন। যোগাযোগ করার পর আমরা ওইখান থেকে আবার তখন ওখানে 2টা গ্রুপ করে ফেলছে। তখন একটা গ্রুপ আমরা সামনের দিকে বাস করলাম
আপনারা দুই ভাগে বিভক্ত হলেন। দুই ভাগে বিভক্ত হলাম। ইন্ডিভিজুয়াল কিছু মুক্তিযোদ্ধা আমাদের সাথে তারা আসি। কোন জায়গা থেকে তারা ঢুকলো? আমাদের সাথে হয়েছে তারা বান্দরবন থেকে আসছে। আচ্ছা আচ্ছা। আমরা বান্দরবন কাছাকাছি চলে গেছি। তখন আমরা একত্র হয়ে আমরা আমি আমাদের সুযোগ হবে পাহাড়ে ঘুড়িবিল্লা একটা স্কুল আছে, ওই স্কুলে আমরা গাড়ি করলাম। গাড়ি করার পর তখন সুভাষ সাহেবের গ্রুপ, সুভাষ সাহেবের নেতৃত্বে আমরা গ্রুপ। আমাদের কাছে বেশ কিছু অস্ত্র, হ্যাঁ তখন আমাদের কাছে তখন এলএনজি ছিল দুইটা, ছিল লোগো ছিল, হেভি তখন আমাদের কাছে অস্ত্র ছিল। এরপরে আমাদের সাথে তখন আমরা শুনলাম কি ওই আমিরাবাদ একটা এক্সাইজ অফিস ছিল, ওই এক্সাইজ অফিস ছিল পাঞ্জাবিদের ঘাঁটি। আচ্ছা। তখন ওটা আমাদের যে কত দূরে ছিল? প্রায় 12-13 মাইল পাহাড়ের থেকে মেইন রোড। আপনি খবর পেলেন? হ্যাঁ, তবে আমরা ওখানে হলে কি আরেকটা কি বলেন ফিস কমিটি একটা মেম্বার ছিল, তার বাড়িতে থেকে আর্মি ছিল। আমরা একই সাথে অ্যাটাক করলাম। এক্সাইজ এক পার্টি উঠলো দক্ষিণ দিকে, আরেক পার্টি হলো উত্তর দিকে, আরেক পার্টি ওই রাজাঘাটের বাড়িতে একসাথে প্রায় আধা ঘন্টা আমাদের সাথে তাদের সাথে ফাইট হচ্ছে। লাস্টে তারা সারেন্ডার হয়েছে। 4টা লোক ওখানে মারা গেছিল, আর আমরা বাঁচলাম 7 জন। কি মনে পড়ছে 4জন কারা মারা গেছিল? ও পাঞ্জাবি চাল মারা গেছে। আচ্ছা আচ্ছা। আর 6-7 জন ছিল, ওদেরকে মারে আমরা রাস্তায় ব্রেকেট দিয়ে দিয়েছিলাম সকালে যেন মানুষ দেখতে না পারে গাড়ি চলাচল। তারপর ওখান থেকে আর কিছু লোক নিয়ে চলে গেলাম আমরা ওই আমাদের ঘাটিতে আর কি। যাওয়ার পর এরপর আমাদের কাছে খবর আসলো কক্সবাজারের পাঞ্জাবি যতগুলি পাঞ্জাবি আছে তারা সবাই ঢাকাতে অ্যাডভান্স করতেছে চিটাগাং থেকে। তখন আমরা সুরতে এসে আবার এম্বুশ দিলাম। তো এম্বুশের মধ্যে আমার একটা ডিউটি করছিল কি যারা হিন্দি কথা জানে তারা রাস্তার উপরে থাকবে 2 জন, আর বলে আমার রাস্তার 2 পাশে এম্বুশ লাগালো। ওই হিন্দি কথা মধ্যে আমি একজনে পড়ছি, যেহেতু আমি হিন্দি কথা জানি ভালোভাবে। গাড়ি থেকে আসতেছে একটা পিক আপ, একটা জিপ। পিক আপের মধ্যে আর্মি, পাকিস্তান আর্মি, জিপের মধ্যে তাদের একজন অফিসার, সাম লেফটেন্যান্ট ডক্টর বা ক্যাপ্টেন ডক্টর হবে। স্লো दिया, सिग्नल दिया, अस्सलाम वालेकुम। तो कौन है? अस्सलाम वालेकुम साहब, ऐसा कर रहे हैं हम लोग। वो बहुत अच्छा है। अच्छा। तो हम लोग साहब तो ये एतराज है, तो क्या है? कंडोजमन से ऑर्डर आया रात के 12 बजे को जो कुछ है उन से गाड़ी को उतार के चेक करना। अच्छा। तो बहुत अच्छी रजाकार है। আমি ওনাকে যতক্ষণ কেটে আমাদের অর্ডার আছে রাত 12টার পর যদি কোনো গাড়ি আসে তাদের গাড়ি থেকে লাগাইয়া তাদেরকে চেক করাটা। আল্লাহ কি কি অবস্থা, সমস্ত আর্মির গাড়িতে আমরা একটা কেউ আরাম নিয়ে এলাম নেই। আচ্ছা আচ্ছা। তখন আমি আমার আর্মসার খালি এমনিতে নেমে গেল? জি, মানে আর্মস গাড়িতে রেখে নেমে গেল? আল্লাহ হুকুম। একটা লোক কিন্তু তো ফৌজি আমাদের গাড়ি একটা গান লাগলো, ও বললো কি যিনি অফিসার আছে, এই তোমার গাড়ি তো তাও। সবাই নামলো, বাবা সবাই দাঁড়ালো। তখন আমরা যে 2 জন ছিলাম, উপরে ছিল সব রাশিয়ার রেস্টুরেন্ট, আমার তো একটা ছিল, তার একটা ছিল। তারপর যখন ফোন এসে পট করে আমার বন্ধুদের করলো এদের উপর, আমি তো বললো হাত তুললো, পাশে তারা বসেছিল, তার গাপ কিনে তখন হ্যান্ডসাপ করে বলছে, হ্যান্ডসাপ সাথে সাথে আমরা তাদেরকে হেল্প করে আমরা ফুটে মিলে স্কুল নিয়ে তার সবাইকে আমরা দেখতো শেষ করে দিছি। সব আপনার হাত দিয়ে মেরেছেন, আপনার মনে আছে? হ্যাঁ। আচ্ছা যাও। আচ্ছা যাও। তো আপনার এই যে এই মাঝখানে একটু আপনাদের সঙ্গে একটু বলি যে আপনার হাতে যে আমার খুব শুনে মজা লাগছে, দর্শক শ্রোতা আপনাদেরও যারা বিশেষ করে উত্তেজিত আছেন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, একটা দারুণ উত্তেজনা বোধ করি, বিশেষ করে ডিসেম্বর মাস নয় সারা বছর ব্যাপী আমরা যেটা চেতনা বোধের ভেতর থেকে আমাদের জন্মগ্রহণ হয়েছে এবং আমরা সারা বছর জুড়ে এটা বোধ করি। আজকে যে মুক্তিযুদ্ধের সামনে যখন শুনলাম, আমি ওনার কাছাকাছি বয়স না করে অনেক ছোট হব, কিন্তু যে কথাটা শুনতে পেলাম নিজ হাতে উনি পাকিস্তানি সৈন্যদের মেরেছেন, মারতে পেরেছেন, এটা একটা অসাধারণ একটা উত্তেজনাকর পরিস্থিতি একজন মুক্তিযোদ্ধার পক্ষে। আচ্ছা আইয়ুব ভাই, এরপরে আপনি একটু সংক্ষেপে যদি বলেন যে কোন জায়গায় গিয়ে আপনাদের অপারেশনটা শেষ হলো বা মোটামুটি একটা ওদিনের যে অপারেশনটা করছে ওটা রেকির দায়িত্ব ছিল আমার। আচ্ছা। আমার রেকিতে অপারেশনটা সাকসেসফুল হয়েছে।
সকালে আমাকে বলে আমাদের ক্যাপ্টেন সাহেব এবং যারা আছে তারা বলে আজকে হচ্ছে আপনি মোহাম্মদ আইয়ুব নয়, আইয়ুব বাঙালি। ওখানে যে আমার বাঙালি টাইটেল আমি পাই। আমি খুব অত্যন্ত আমার কাছে একটা বিষয়ের ব্যাপার ছিল, কৌতূহলের ব্যাপার ছিল। যাও আমিও এরকম একটা প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম যে বাঙালিত্বের অহংকার নিয়ে আমরা আমরা আমাদের 52, 69, 71 বা এর আগেও এই যে বাঙালি এবং বাঙালি জাতির মুক্তির চেতনার জন্য, বাঙালি জাতির বাঙালি সত্তার মুক্তির জন্য যে বাঙালি জাতীয়তাবাদে জন্ম হয়েছিল এবং আমরা যে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে এত গর্ব করি, অনুভব করি, আমাদের চেতনার কথা, আমাদের মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা, বাংলা ভাষার কথা, এবং আমাদের প্রজন্মের কাছে এই জাতীয়তা বোধের একটি অহংকারকে আমরা পৌঁছাতে পারি, বাতির মতো আলোর মতো করে করে যার পরম্পরায় দিতে পারি। সেই বাঙালিত্বের একটি শব্দ বাঙালি। বাঙালি এই কথাটা বলতেই যেন আমাদের মুক্তিযুদ্ধ শুধু নয়, আমাদের প্রতিদিনের যুদ্ধের সঙ্গে আমাদের একটা সাহসের নাম 71 যুক্ত হয়ে যায়। কিন্তু আপনার সঙ্গে কি করে, আপনার একটু আগে আপনি প্রথমে বললেন আপনার নাম মোহাম্মদ আইয়ুব, কিন্তু আমরা গর্বের সঙ্গে আমার নিজেরই খুব অন্যরকম একটা ভালো লাগা বোধ করি আমি যে বাঙালি নামটা আপনি কি করে ধারণ করলেন, বা কি করে আপনার নাম আইয়ুব থেকে আইয়ুব বাঙালি হয়ে গেল, যদি একটু সংক্ষেপে বলতেন। বলতে আমি কয়েকটি অপারেশনে আমাকে রেকি করতে পাঠাতো। রেকির একটা মানে হলো পুরো প্লাটনে যারা খুব স্মার্ট, যারা খুব ভালো কথা হিন্দি পাওয়া পারে এবং যারা খুব ব্রেন, তাদেরকে রেকি করতে পাঠায়। তো রেকি করতে যাদেরকে পাঠায় তাদেরকে কিন্তু একটা রোল কি তাদেরকে 80% বিদায় দিয়ে দেয়, 80% বিদায় দিই, 20% তারা মনে করতে বিদায় দেয়। আমি বেশ কয়েকটা রেকি করছি। এই রেকি করতে আমার পার্টি বা আমার গ্রুপ প্রত্যেকটা আমার রেকিংটা যারা সাকসেসফুল হয়েছে, যার জন্য একদিন রুল করে সরকার আমার যে রুল করে, তো রুল করে আমাকে বলছে যে আমাদের ভিতর যে আইয়ুব আছে তাই আজকে হইতে ওনার আইয়ুব বাঙালি, উনি একটা বাঙালি ছেলে, ওনার মতো যদি আজকে আমরা সবাই সাহসী হতে পারি তাহলে আমরা এই দেশকে আমরা আরো আগে। আচ্ছা, আপনার মনে আছে এই বাংলা ও সব উপাধি বলবো আপনাকে, এটা এক ধরনের নামের আর পদবি থাকেনি, এটা একটা উপাধির মতো হয়ে গেছে আসলে। একটা কোনো না কোনো সময় এই বাঙালি তো কারো নাম হতে পারে না, তো আপনার কৃতিত্বের জন্য, আপনার কৃতকর্মের জন্য আপনার নামের পাশে দর্শক আমরা একটু আগে ওনার মুখ থেকে শুনলাম যে বাঙালি এই নামটা আপনাকে দেওয়া হয়েছে, এটা একটা উপাধির মতো করে। এটা কে আপনাকে এই নামটা দিয়েছিল বা কি কেন দিয়েছিল আপনার? আমার নাম হচ্ছে বাঙালি, কেউ যদি আমাকে বাঙালি বলে আমি তো আমার অহংকার মনে করি। এখন আপনার কেমন বোধ? আমার খুব ভালো লাগে, আমার বাঙালিটা হলো কমাতে। আপনি দীর্ঘ 42 বছর ধরে আইয়ুব বাঙালি নামে পরিচিত। জি জি। আপনার কেমন অনুভূতি হয়? আমার খুব ভালো লাগে। আমার বাঙালি বললে আমি মানুষের যুদ্ধ স্মৃতির কথা, আমার কেউ যদি আমাকে আইয়ুব বাঙালি বলি, বাঙালি নামটা বললে আমার সেই যুদ্ধের স্মৃতির কথা আমার মনে পড়ে, খুব ভালো লাগে। 71 থেকে আজকে তো আমরা 42 বছর পার হতে যাচ্ছি। একটি কথা আপনাদের খুব ছোট করে জানতে চাই, আপনার প্রজন্ম যারা, আপনার ছেলে মেয়ে যারা এই যে বাঙালিত্ব, বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালিত্বের চেতনাবোধের ভেতর থেকে আমাদের যা কিছু অর্জন, তার কতটা আপনি তাদের মধ্যে প্রয়োগ করতে পারছেন বা চেষ্টা করছেন বা সফল হয়েছেন, এটা ছোট করে যদি বলতে পারেন। অথচ বলতে গেলে কি, আমরা দেশ স্বাধীন করতে গিয়েছিলাম কোন লালসের উপর নয়, প্রত্যাশা ছিল না তেমন, মানে আমি আগেও বলেছি আমি একজন চাকরিজীবী ছিলাম, আমি মাসে মাসে বেতন পেতাম, কোনো অভাব আমার অসুবিধা ছিল না। কিন্তু একটি কথা না বলে পারি না আজকে, আপনি যখন বলেছেন আমার কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধ যাই তখন আমার ছোট ভাই বোন 9 জন। আমার ছোট ভাই বর্তমান যিনি টেকনাল উপজেলার ভাইস চেয়ারম্যান ইউনুস বাঙালি, আমার এই ভাইয়ের বয়স ছিল মাত্র 2 বছর। ওর নামই বাঙালি হয়েছে, ইউনুস বাঙালি। জি। আমার এই ভাইকে খুলে নিয়ে আমার মা অনেক করে আশ্রয় দিতে চাইছে, আমার মাকে আশ্রয় দেয় নাই। শুধু আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, এটা আমার অপরাধের জন্য আমার মা শেষ মুহূর্তে একটা গুলি নিলাম, সে আমার মার আশ্রয় দিয়েছে। অত্যন্ত আবেগতাড়িত বিষয় একটা। আমরা বুঝতে পারছি আপনার এই কষ্টের জায়গাটা কোন জায়গায়। এটা আপনি নন, আমাদের দেশের অনেকেরই এই বেদনাদায়ক স্মৃতিগুলো আছে। মুক্তিযুদ্ধ করাটাই যেন অপরাধ ছিল, মুক্তিযুদ্ধ করাটাই যেন পাপ ছিল। কারণ এটা কেমন কথা হবে, একটা দেশ তার স্বাধীনতার জন্য, তার স্বাধিকারের জন্য, তার মুক্তির জন্য, পরাধীনতার শৃঙ্খল ভাঙার জন্য যারা যুদ্ধে গেছে তারা কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে, তাদেরকে গ্রাহ্য তো গ্রহণ করা হয়নি, তাদেরকে দৃশ্যত
বঞ্চনা করা হয়েছে এবং নিপীড়ন নির্যাতন করা হয়েছে। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমস্ত জায়গার নতুন চিত্র নয়, কিন্তু আপনিও সেভাবে বোধহয় আপনার মা বা আপনার পরিবার বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা যাই হোক, এই নির্যাতনের ভিতর থেকে আমরা যেটুকু অর্জন করছি সেটির নাম স্বাধীনতা। আইয়ুব ভাই, এটি তো গর্বের। আপনি সেটা তো ভুলে থাকতে পারবেন না। এই যে নির্যাতন, ছোট সময় নির্যাতনটা তো আপনাকে একটা ফল দিয়েছে, যে ফলটার নাম স্বাধীনতা, যেটা আমরা আজকে 42-43 বছর ধরে ভোগ করছি, আপনার বাচ্চারা ভোগ করছে। একটা অসাধারণ গৌরবের জায়গা হলো আপনার নাম আইয়ুব বাঙালি, কিন্তু দেখেন আপনার ছেলের নাম বাঙালি হওয়ার কথা ছিল, কিন্তু আপনার ভাইয়ের নামও ইউনুস বাঙালি। এই জায়গাটাই তো আপনার আরো অনেক পাওয়ার জায়গা তৈরি। তো যাও প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একটু শেষের দিকে চলে এসেছি। আমরা আজকের আমাদের যে মুক্তিযোদ্ধা আছেন, আমরা দেখতেই পাচ্ছি মুক্তিযুদ্ধ মানেই অনেক স্মৃতি, অনেক কথা, অনেক না বলা কথা। আর যে বলা কথাগুলো আমরা তো শুনে যাই, আর না বলা কথাগুলো না বলেই থেকে যায়। এই ছোট ছোট না বলা কথার মধ্যে একটুখানি যেভাবে বুক উজাড় করে বেরিয়ে এলো, এটা কতটা বেদনার, কতটা যন্ত্রণার, আমরা আমাদের আজকের অতিথি আইয়ুব বাঙালির এই বুকের যন্ত্রণা থেকে বুঝতে পারলাম। তো আইয়ুব ভাই, আমরা অনুষ্ঠানের শেষের দিকে একটু জানতে চাই, স্বাধীনতার এত বছর পর যে 42 বছর পার হতে যাচ্ছে, প্রাপ্তি একটা প্রত্যাশার বিষয় থাকে সবসময়, সবার কাছে এই প্রশ্নটা করা হয়, সব মুক্তিযোদ্ধার কাছে এই যে একটা ইউজুয়াল প্রশ্ন আমার কাছে মনে হয়। আপনাকেও এটা করছি যে যুদ্ধ করেছেন, অনেক অপারেশনে বর্ণনা দিলে নিজ হাতে শত্রু হত্যা করেছেন, পাকিস্তানিদের মেরেছেন, রাজাকারদের ধ্বংস করেছেন, কিন্তু প্রাপ্তি প্রত্যাশার জায়গায় আপনি বলেন যে নিষ্পক্ষভাবে মুক্তিযুদ্ধে গেছেন। একটুখানি যদি বলতেন যে কতটা প্রাপ্তি প্রত্যাশার জায়গায় আপনি সন্তুষ্ট, বা সত্যিকার অর্থে কোনো অসন্তুষ্টির জায়গাও কি আপনার আছে? আদর্শত্ব কথা বললে কি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়েছি। আমি মনে করি ব্যক্তিগত একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যেমন আমাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান বলে সবাই বলে, কিন্তু আজ পর্যন্ত কি বাংলাদেশের কোন কনস্টিটিউশনে কোন জায়গায় বাংলাদেশের আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান সেটা মুখী করবো কোন লিখিত কেউ কোন জায়গায় আছে? নাই। তো এটি নিয়ে একটা প্রস্তাবনা চলছে, যেমন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে সেই ঘোষণা প্রস্তাবনা জানাবো অবশ্যই। তো যা হোক, এটাও আমরা একটা আক্ষেপ খেদের বিষয়টা আমরা জানতে পেলাম আমাদের আজকের ভয়েস মেলের মাধ্যমে, এরকম একটা প্রস্তাবনা আমরাও জানাবো। তো সবশেষ যে কথাটা আপনাকে বলবো, একটু অল্প করে জানতে চাইবো, সেটা হলো আজকের প্রজন্মের কাছে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায়, আমাদের পরিবার, মুক্তিযুদ্ধের চেতনায় যে পরিবার তৈরি হয়েছে, সংগঠিত হয়েছে, বংশ পরম্পরায় যে প্রজন্ম তৈরি হচ্ছে, সেই প্রজন্মের কাছে আপনার কোনো পরামর্শ আছে কিনা বা কোনো প্রত্যাশা আছে কিনা, যদি একটু বলতেন আমাদের। আজকে বর্তমান যে প্রেক্ষাপট, যে অবস্থা দেশের, আমাদের এই দেশের আমরা যারা স্বাধীনতার পক্ষে ছিলাম, আমি মনে করি আমরা স্বাধীনতার পক্ষে যারা ছিলাম তারা দল বল নির্বিশেষে আমরা যেভাবে একত্রে জবাই করেছিলাম, এরকম যদি আমরা দল বল নির্বিশেষে আমরা সবাই যদি একত্রে হয়, তাহলে আমরা এই দেশের সমস্ত সমস্যা আমরা সমাধান করতে পারবো। আমাদের যারা আসছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অন্তপক্ষে স্বাধীনতার যে একটা মূল চেতনা ছিল এটাই যেন বাস্তবায়ন হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ৭১ স্মৃতি অনুষ্ঠানে কথা বললাম, স্মৃতিচারণ শুনলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙালির কাছে। তার একটি খেদ আক্ষেপের কথাও তার অনেক বর্ণনার মধ্যে থেকে বেরিয়ে এলো, বিশেষ করে যেটা হলো বাঙালির শ্রেষ্ঠ সন্তান হলেন মুক্তিযোদ্ধা, অথচ সাংবিধানিক ভাবে তাদের সেই মর্যাদার জায়গাটাকে এখনো পরিষ্কার করা হয়নি। আজকে ভয়েস মেরিনার এই অনুষ্ঠানের মাধ্যমে এটি আমাদের উপস্থাপনা, যাদের শ্রেষ্ঠ সন্তানে যদি হবেন, তাহলে তাদের সেই অবস্থানের জায়গাটা পোক্ত করতে হবে, পরিচিত করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে একজন মুক্তিযুদ্ধের সন্তান এবং মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন বা তাদের পরম্পরা এই বিষয়টাকে উপলব্ধি করতে পারেন যে প্রকৃত মুক্তিযোদ্ধার সম্মান এবং শ্রেষ্ঠত্বের জায়গাটা কোথায়। আমরা প্রতিদিনকার এই আয়োজনের মধ্যে আমাদের গর্ব এবং অহংকারের জায়গাগুলিকে প্রসারিত করতে চাই। আজকের যে প্রজন্ম তার চেতনা বোধের মধ্যে পুঁতে দিতে চাই সেই স্বপ্ন ৭১-এর, যে স্বপ্নকে ধারণ করে লালন করতে করতে আমরা বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করব। স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সবকটা পথের কাঁটা তুলে আমরা এক এক করে এই বাংলাকে গড়ব।
মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, মুক্তিযোদ্ধাদের প্রজন্মদেরকে নিয়ে এবং আমাদের স্বপ্নের শ্রেষ্ঠ গন্তব্যে গিয়ে আমরা পৌঁছাবো। আপনাদের সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।